দের 1000 ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের সিরিজ চলছিল। এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তারা এর আগে আমি আরও 3টে ক্লাস করেছি স্ট্যাটিক জিকের ওপরে, তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তো আজ আমরা নেক্সট 15টা কোশ্চেন করব এবং যার সাথে আরও 40 থেকে 45টা কোশ্চেনের অ্যান্সার দেখব। তো চলুন ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। হাউস অফ পিপল বলা হয় কোন কক্ষকে? কোন কক্ষকে হাউস অফ পিপল বলা হয়? লোকসভাকে বলা হয় হাউস অফ পিপল। আর লোকসভা হচ্ছে কি নিম্ন কক্ষ। লোকসভা হচ্ছে গিয়ে নিম্ন কক্ষ, আর রাজ্যসভা কি উচ্চ কক্ষ। রাজ্যসভা হচ্ছে গিয়ে উচ্চ কক্ষ। তাহলে এই রাজ্যসভার সদস্য কতজন? রাজ্যসভার সদস্য হচ্ছে গিয়ে 245 জন, যার মধ্যে 229 জন হচ্ছে গিয়ে স্টেট অর্থাৎ রাজ্য থেকে থাকে 229 জন, আর 4 জন থাকে কি ইউনিয়ন টেরিটরি থেকে কি 4 জন থাকে, আর 12 জন হচ্ছে গিয়ে নমিনেটেড। 12 জন নমিনেটেড থাকে, যেগুলো কিনা রাষ্ট্রপতির দ্বারা নমিনেশন মানে মনোনয়ন করা হয় রাষ্ট্রপতির দ্বারা। এবার লোকসভাতে কতজন সদস্য থাকে? 545 জন থাকে লোকসভাতে। তার মধ্যে 530 জন কি স্টেট থেকে থাকে 530 জন, 13 জন থাকে কি ইউনিয়ন টেরিটরি থেকে 13 জন থাকে, আর 2 জন হচ্ছে গিয়ে নমিনেটেড রাষ্ট্রপতির দ্বারা হয়। এবার রিসেন্টলি অর্থাৎ 2020 সালের 2020 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন 104তম অ্যামেন্ডমেন্ট কি কততম 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসসি এসটিদের সংরক্ষণ আরও 10 বছর বাড়ানো হয়েছে। যার ফলে কি এই দুজন কি অ্যাংলো ইন্ডিয়ান, এই দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে যে রাষ্ট্রপতি মনোনয়ন করত, তো সেগুলো মনোনীত করতে পারবে না। সেটা চালু হয়েছে 2020 সালের 26শে জানুয়ারি। এই কোশ্চেনটা খুবই একটি ইম্পর্টেন্ট যে 26শে জানুয়ারি 2020 104তম অ্যামেন্ডমেন্টে এই দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান যে নমিনেশন করা হতো সেটা এখন আর রাষ্ট্রপতি করবেন না। তাহলে হাউস অফ পিপল বলা হয় কি লোকসভাকে। নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ছিলেন না? তাহলে নবরত্ন ছিলেন না কে হয়ে যাবে? টোডরমল হয়ে যাবে কি টোডরমল। নবরত্ন ছিলেন না। তাহলে এই কালিদাস, বেতাল ভট্ট, বারুচি, এখানে 3 জন আছে। আরও যারা ছিল খপনক, তারপরে শঙ্কু, বরাহমিহির, অমর সিংহ, ঘটকপট, ধনন্তরী, এরা কি সব দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ছিলেন। এবার এই টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন হচ্ছে গিয়ে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন হচ্ছে গিয়ে টোডরমল। তাহলে এখানে চন্দ্রগুপ্তের নবরত্ন ছিলেন না হচ্ছে গিয়ে টোডরমল, আর বাকিগুলো হচ্ছে গিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ছিলেন। এদের মধ্যে কোন জোড়াটি সঠিক? তাহলে আমরা জানি পোলোতে কি 4 জন থাকে। পোলো খেলাতে 4 জন খেলে, ওই ঘোড়ায় চড়ে উপরে স্টিক নিয়ে যেগুলো, সেটা হচ্ছে কি পোলো। তাহলে এখানে ভলিবলে কজন খেলে? ভলিবলে হচ্ছে কি 6 জন খেলে। ভলিবলে 6 জন। ওয়াটার পোলোতে কজন খেলে? ওয়াটার পোলোতে খেলে 7 জন খেলে ওয়াটার পোলোতে। আর বাস্কেটবলে কতজন খেলে? বাস্কেটবলে 5 জন খেলে। তাহলে এখানে কোন জোড়াটি সঠিক? পোলো 4 জন, এটা হচ্ছে গিয়ে সঠিক। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি হয়ে যাবে? ফ্রাঙ্ক হয়ে যাবে সুইজারল্যান্ডের মুদ্রা। ইউরো কোন দেশগুলোতে চলে? যেমন অস্ট্রিয়া, তারপরে স্পেন, তারপরে বেলজিয়াম, এগুলোতে কি ইউরো চলে। মূলত ইউরোপের দেশগুলোতে ইউরো বেশি চলে। তারপরে ডলার কোন দেশে চলে? যেমন ইউএসএ, তারপরে নিউজিল্যান্ড, এগুলোতে কি ডলার চলে।
পেসো, পেসো কোথায় চলে? পেসো হচ্ছে গিয়ে আর্জেন্টিনা, আর্জেন্টিনাকে পেসো চলে। তাহলে সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে গিয়ে ফ্রাঙ্ক। এবার সুইজারল্যান্ডের ক্যাপিটালের নাম কি? সুইজারল্যান্ডের ক্যাপিটাল, সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে গিয়ে কি? বন। সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে গিয়ে বন। তাহলে লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু নদীর তীরে হচ্ছে গিয়ে লুধিয়ানা অবস্থিত। এবার তাপ্তি নদী, এই তাপ্তি নদীর তীরে তৈরি মানে একটি শহরের নাম কি হয়ে যাবে? সুরাট। সুরাট হচ্ছে গিয়ে কি? তাপ্তি নদীর তীরে। গঙ্গা, গঙ্গা নদীর তীরে আমরা জানি অনেকগুলো শহর, যেরকম কি কানপুর, এলাহাবাদ, তারপরে পাটনা, তারপরে বারাণসী, এগুলো কি সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। গোদাবরী, গোদাবরী নদীর তীরে কি? নাসিক শহরটি কি গোদাবরী নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু নদীর তীরে অবস্থিত হচ্ছে লুধিয়ানা। নিচের কোনটির অভাবে টিটানি রোগ হয়? টিটানি রোগটি হয় হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়ামের অভাবে। টিটানিয়াম রোগটি হয় হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়ামের অভাবে। তাহলে ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়? ক্যালসিয়ামের অভাবে শিশুদের কি? শিশুদের রিকেট রোগ হয়। শিশুদের রিকেট, রিকেট রোগ হয় ক্যালসিয়ামের অভাবে। আবার অ্যাডাল্ট অর্থাৎ বয়স্কদের কি হয়ে যাবে? অস্টিওম্যালেশিয়া, বয়স্কদের অস্টিওম্যালাসিয়া, অস্টিওম্যালাসিয়া হচ্ছে গিয়ে বয়স্কদের হয় ক্যালসিয়ামের অভাবে। আয়রনের অভাবে কি হয়? অ্যানিমিয়া, আয়রনের অভাবে হচ্ছে গিয়ে কি? অ্যানিমিয়া রোগ হয়। আর পটাশিয়ামের অভাবে কি হয়? আর পটাশিয়ামের অভাবে কি রোগ হয়? পটাশিয়ামের অভাবে হচ্ছে গিয়ে ক্লোরোসিস রোগ হয়। ক্লোরোসিস, ক্লোরোসিস হয় পটাশিয়ামের অভাবে কি? ক্লোরোসিস হয়, যেটা কি প্ল্যান্টে দেখা যায় হচ্ছে কি বিভিন্ন গাছে ক্লোরোসিস রোগ হয়, সেটা পটাশিয়ামের অভাবে হয়। তাহলে নিচের কোনটির অভাবে টিটানি রোগ হয়? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কোন গ্রহের স্যাটেলাইট সবচেয়ে বেশি? কোন গ্রহের স্যাটেলাইট সবচেয়ে বেশি? সেটা হচ্ছে গিয়ে স্যাটার্নের হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি স্যাটেলাইট। কটি স্যাটেলাইট স্যাটার্নের? স্যাটার্নের হচ্ছে গিয়ে 82 স্যাটেলাইট। বৃহস্পতি গ্রহের স্যাটেলাইট কটি? বৃহস্পতির হচ্ছে গিয়ে 79 স্যাটেলাইট। আগে বৃহস্পতির স্যাটেলাইট সবচেয়ে বেশি ছিল, কিন্তু নতুন যে আপডেট হয়েছে সেটাতে দেখা গেছে যে স্যাটার্নের 82 স্যাটেলাইট। তাহলে ইউরেনাসের কটি স্যাটেলাইট আছে? ইউরেনাসের আছে 227টি হচ্ছে গিয়ে ইউরেনাসের। আর নেপচুনের কটি আছে? নেপচুনের হচ্ছে গিয়ে 14টি স্যাটেলাইট। তাহলে সবচেয়ে বেশি স্যাটেলাইট আমাদের মনে রাখতে হবে স্যাটার্নের 82। মেট্রোর প্রজেক্ট কোন নদীর তীরে অবস্থিত? মেট্রোর প্রজেক্ট হচ্ছে গিয়ে কাবেরী নদীর তীরে হচ্ছে গিয়ে মেট্রোর প্রজেক্ট অবস্থিত। ভাগীরথী, ভাগীরথী নদীর তীরে কি প্রজেক্ট আছে? তেহেরি প্রজেক্ট আছে। তেহেরি প্রজেক্ট, সেটা হচ্ছে গিয়ে কি ভাগীরথী নদীর তীরে। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে হচ্ছে গিয়ে ভাগীরথী নদীর তীরে তেহেরি। তাপ্তি, তাহলে তাপ্তি নদীর তীরে কি? উকাই প্রজেক্ট হচ্ছে গিয়ে কি তাপ্তি নদীর তীরে আছে উকাই প্রজেক্ট, গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত হচ্ছে কি তাপ্তি নদীর তীরে উকাই প্রজেক্ট। আর মহানদীর তীরে কি আমরা সকলেই জানি হিরকুদ। ভারতের সবচেয়ে দীর্ঘতম ড্যাম হচ্ছে গিয়ে কি হিরকুদ ড্যাম, যেটা কোথায়? উড়িষ্যাতে অবস্থিত হিরকুদ ড্যাম, মহানদীর তীরে। তাহলে মেট্রো প্রজেক্ট কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে কাবেরী নদীর তীরে অবস্থিত হচ্ছে মেট্রো প্রজেক্ট। কোনটি ভারতের পূর্ববাহিনী নদী? তাহলে পূর্ববাহিনী নদী কোনটি হয়ে যাবে? মহানদী হয়ে যাবে কি পূর্ববাহিনী নদী। এই মহানদীটি কি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। বাকি যে নর্মদা, তারপরে তাপ্তি, সবরমতী, মাহি, এগুলো কি সব পশ্চিম বাহিনীর নদী অর্থাৎ খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে এগুলো, নর্মদা, তাপ্তি। আর মহানদী হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদী হচ্ছে গিয়ে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে হচ্ছে গিয়ে কি নর্মদা নদী। তাপ্তি নদীর উৎপত্তি কোথা থেকে?
বিন্ধ্য পর্বত ও সাতপুরার মধ্যে দিয়ে পরীক্ষা আসে যে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাপ্তি নদী। তাহলে তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? তাপ্তি নদীর মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। আর মহানদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মহানদী হচ্ছে ছত্তিশগড়ের রায়পুর থেকে। কোথায়? শিওয়ার পাহাড় থেকে। শিওয়ার পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কি? মহানদী। তাহলে কোনটি ভারতের পূর্ববাহিনী নদী? মহানদী হয়ে যাবে। এছাড়াও মহানদী ছাড়াও পূর্ববাহিনী নদী আরও কি কি আছে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো কি? সবই হচ্ছে পূর্ববাহিনী নদী। কোনটি মশাবাহিত রোগ নয়? কোনটি মশাবাহিত রোগ নয়? সেটা হচ্ছে কি? গয়টার হয়ে যাবে মশাবাহিত রোগ নয়। তাহলে গয়টার কি? আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়, আয়োডিন। এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া, গোদ আমরা জানি কি এগুলো সবই মশাবাহিত রোগ। তাহলে ডেঙ্গু যে জ্বর তার বাহক হিসাবে কাজ করে কে? এডিস মশা। ডেঙ্গু জ্বর হচ্ছে কি? এডিস মশা। আর ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস। আর গোদের জন্য হচ্ছে গিয়ে কে? কিউলেক্স। গোদের জন্য হচ্ছে গিয়ে কিউলেক্স। এই যে কিউলেক্স যখনই হয় তখন কি হয়? মানুষের হাত পা হাতির মতো ফুলে যায়, সেটাই হচ্ছে কি? এই গোদ। তাহলে এখানে কোনটি মশাবাহিত রোগ নয়? সেটা হচ্ছে গিয়ে গয়টার। আন্তর্জাতিক আদালতের বিচারপতির কার্যকাল কত বছর? আন্তর্জাতিক আদালতের বিচারপতির কার্যকাল হচ্ছে গিয়ে 9 বছর হচ্ছে গিয়ে কার্যকাল। আর এই বিচারপতি কজন থাকে? টোটাল 15 জন বিচারপতি থাকে, 15 জন। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে গিয়ে হেগ। কোথায়? হেগ, যেটা নেদারল্যান্ডে অবস্থিত। এই বর্তমানে এই আন্তর্জাতিক আদালত বিচারপতির প্রধান কে? বর্তমান প্রধান হচ্ছে গিয়ে আব্দুল কাই ইউসুফ হচ্ছে গিয়ে এর প্রধান বর্তমান। তাহলে বিচারপতির কার্যকাল কত থাকে? আন্তর্জাতিক আদালতের যারা বিচারপতি থাকে তাদের হচ্ছে 9 বছর থাকে। 2028 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2028 অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার কোথায়? লস অ্যাঞ্জেলসে কি হয়ে যাবে? লস অ্যাঞ্জেলসে হয়ে যাবে অলিম্পিক অনুষ্ঠিত হবে 2028। আর 2021 কোথায় হবে? 2021 হচ্ছে কি জাপানের টোকিওতে হয়ে যাবে, 2021 হয়ে যাবে। এবার প্রথম অলিম্পিক কত খ্রিস্টাব্দে শুরু হয়? অর্থাৎ আধুনিক অলিম্পিক হচ্ছে গিয়ে 1896 খ্রিস্টাব্দে কি প্রথম অলিম্পিক হয়। সেটা হচ্ছে এথেন্সের গ্রিসে হয় হচ্ছে গিয়ে আধুনিক অলিম্পিক। এবার ভারতের প্রথম অলিম্পিক জয়ী অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক জয়ী ব্যক্তি কে? সেটা হচ্ছে গিয়ে কেডি যাদব হচ্ছে গিয়ে তিনি প্রথম অলিম্পিক জয়ী ভারতীয়। কুস্তিতে তিনি কি? ব্রোঞ্জ জিতেছিলেন। তাহলে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? তাহলে রাসায়নিক পরিবর্তন হচ্ছে গিয়ে সেটাই যে পদার্থকে কি কোনো অবস্থায় পরিবর্তন হলে তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তাহলে এখানে কোনটি সম্ভব? সেখানে বরফের গলনই একমাত্র সম্ভব। তাহলে এটা কি? এটা হচ্ছে গিয়ে ভৌত পরিবর্তন। আর বাকিগুলো কি? সবই হচ্ছে গিয়ে কি? রাসায়নিক পরিবর্তন। বাকিগুলো সবই হচ্ছে রাসায়নিক। কয়লার দহন, দুধ থেকে দই, এগুলো কি পুনরায় আগের অবস্থায় ফিরে আনা সম্ভব নয়। তাহলে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? সেটা হচ্ছে বরফের গলন। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তাহলে এখানে শ্বেত বিপ্লবের জনক বলা হয় কাকে? ভার্গেস কুরেনকে। অর্থাৎ শ্বেত বিপ্লব মানে অপারেশন ফ্লাড অর্থাৎ দুগ্ধ। এই যে শ্বেত বিপ্লব ঘটেছিল কি? ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানে এই শ্বেত বিপ্লব ঘটে। এবার এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এম এস স্বামীনাথনকে ভারতের
সবুজ বিপ্লবের জনক বলা হয়। যদি বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তাহলে হচ্ছে গিয়ে নরমান বার্লাং। নরমান বার্লাং হচ্ছে গিয়ে কি, নরমান বার্লাং হচ্ছে গিয়ে সবুজ বিপ্লবের জনক। আর যদি ভারতীয় বলা হয় তাহলে হয়ে যাবে কে, MS স্বামীনাথন। তাহলে এখানে দুর্গেশ পাটেল কি, গোলাপি বিপ্লবের জনক হচ্ছে গিয়ে গোলাপি বিপ্লবের জনক হচ্ছে গিয়ে দুর্গেশ পাটেল। অর্থাৎ গোলাপি মানে কি, চিংড়ি, পেঁয়াজ, সেই জিনিসগুলো। তাহলে গোলাপি বিপ্লবের জনক হচ্ছে গিয়ে দুর্গেশ পাটেল। আর শ্যাম পিত্রদা কি, হলুদ বিপ্লবের জনক। শ্যাম পিত্রদা হলুদ বিপ্লবের জনক, অর্থাৎ ভোজ্য তেল। তাহলে এখানে শ্বেত বিপ্লবের জনক হচ্ছে গিয়ে ভার্গেস কুরেন। বলা হতো কুতুবুদ্দিন আইবককে লাখবক বলা হতো, কারণ তিনি অনেক কিছু দান করতেন। আর এখানে রাজিয়া সুলতান কে ছিলেন? রাজিয়া সুলতান ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি সাম্রাজ্যে কি সিংহাসনে বসেছেন, সাম্রাজ্য সামলেছেন। তিনি হচ্ছেন গিয়ে রাজিয়া সুলতান। তিনি হচ্ছেন কি ইলতুৎমিশের কন্যা ছিলেন রাজিয়া সুলতান। আর ইলতুৎমিশ কে? ইলতুৎমিশ হচ্ছে কি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও দাস বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ ছিলেন কি কুতুবুদ্দিন আইবকের জামাতা ছিলেন হচ্ছে কি ইলতুৎমিশ। তাহলে লাখ বক্স কাকে বলা হতো? কুতুবুদ্দিন আইবককে লাখ বক্স বলা হতো। তাহলে আমরা আজ দেখলাম 15টি কোশ্চেন দেখে নিলাম, তার সাথে আমরা আরও 40 থেকে 45টি কোশ্চেনের অ্যান্সার দেখলাম। তাহলে তোমরা যদি এইরকম স্ট্যাটিক জিকে পেতে চাও তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।